বাবুরে সোনা বইলা এই পুলিশের সদস্যদেরকে চাকরি করানোর দরকার নাই। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ছাত্ররা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখে এরা আর থাকতে পারে নাই। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এগুলো সব প্ল্যান করে দিচ্ছে এবং এগুলো এক্সিকিউট করাচ্ছে। এখানে আমাদের দেশে ওদের দালাল যারা আছে, ওই চোর আওয়ামী লীগের লোক, ও তো আমার সামনে বলবো জি স্যার, বাট পিছন দিয়ে বললো যে চুপ থাক। একটা ভালো করে ডিম পোস্ট করে খাওয়াইলো, আপনি একটা র্যাঙ্ক দিয়ে দিলেন বা একটা মেডেল দিয়ে দিলেন। ইট শুড নট বি লাইক দ্যাট। এগুলো হচ্ছে স্টেটের প্রপার্টি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রোকন উদ্দিন। রোকন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো HRM রোকন উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, ওনার কাছ থেকে। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি একজন সামরিক কূটনীতিক বিশ্লেষক এবং তিনি নিরাপত্তা বিশ্লেষণ করে থাকেন এবং বেশ কিছু গবেষণা কর্মের সাথে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। রোকন উদ্দিন মাহমুদের কাছ থেকে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। দর্শক, আজকে আপনারা জানেন এই মুহূর্তে সারা দেশের সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে উল্লেখ করবার মতো যে বিষয়টি, সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে সন্ধ্যার পরে এক ধরনের নিরাপত্তা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়ে আসছিল এবং এরই ধারাবাহিকতা আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই এবং চুরির ঘটনাও ঘটেছে এবং ডাকাতির ঘটনাও ঘটেছে উল্লেখ করবার মতো, যেটি আসলে নাগরিক জীবনকে ভাবিয়ে তুলেছে। গতকাল মধ্যরাতে, রোববার মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা, মধ্যরাত বলতে রাত ৩টার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সংবাদ সম্মেলন করেছেন নিজের বাসভবনে। সেটি অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থানে পৌঁছালে এরকম বাস্তবতার মুখোমুখি হতে হয়, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এরকম ভাই, আপনি নিজেও এই রাজধানীর একজন বাসিন্দা এবং আপনি ঢাকার সর্বত্রই বিচরণ করেন এবং নানান জায়গায় আপনার যাওয়া আসা আছে। সাধারণ মানুষের সাথেও আপনি আলাপ আলোচনা করে থাকেন নিজস্ব গবেষণা কর্মের কারণে। আসলে রাজধানী ঢাকার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবনতি হওয়ার কারণ কি? যদিও কিছুদিন আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের যে পালিয়ে যাওয়া যে এমপি মন্ত্রী এবং তার দলের যে মাফিয়ারা, তারা কিন্তু অনলাইনে একটি বৈঠক করে বলেছে যে দিনে তারা পালিয়ে থাকলেও রাতে রাজধানীর মানুষকে বা দেশের সাধারণ মানুষকে স্বস্তিতে বা শান্তিতে থাকতে দেবে না, চরম অস্থিতিশীল করে তুলবে। এবং আমরা দেখছি যে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সেই পথেই এগিয়ে যাচ্ছে। এটিকে আসলে সরকারের বুঝতে না পারা, না এক ধরনের সীমাবদ্ধতা বলবেন আপনি? ধন্যবাদ সাইদ খান, চ্যানেল জিতে আমাকে আবার আমন্ত্রণের জন্য, এবং I feel comfortable talking with you. So আসলে এই সরকারকে সময় দেওয়ার ব্যাপারে, এই সরকারকে বেশি সমালোচনা না করার ব্যাপারে আমি বরাবরই খুব ইতিবাচক ছিলাম এবং আমি সবাইকে বলতাম যে সরকারকে কিছু সময় দেওয়া উচিত, স্পেস দেওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, কারণ এই আপনি যেটা বললেন, শহরের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে যেই ধরনের ইনসিকিউর, মানে নিরাপত্তাহীনতায় জনগণ ভুগছে। যেমন কালকে একটা কথা আমি শুনছিলাম, সবাই বলছে ঘরে থাকো, ঘরে থাকো, ঘরের বাইরে যেও না। আবার অনেকে বলছে ঘরে থেকেও নিরাপত্তা নিশ্চিত কিনা। ডাকাত আতঙ্ক আছে, হ্যাঁ, ডাকাত আতঙ্ক আছে, ভাঙচুর হচ্ছে, চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, চাক্কু ঠেকিয়ে দিচ্ছে। আমরা এর ভিতরে কয়েকটি ভিডিও ক্লিপও দেখেছি। আমি যখন কালকে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম যে মোটরসাইকেল দিয়ে থামিয়ে আর একটা মোটরসাইকেলকে আটকায়ে ওকে ওখান থেকে ফেলে তাকে চাকু মেরে চলে গেল। একটা মোটরসাইকেল হেডলাইট দিয়ে জায়গাটা, সিনটাকে আলোকিত করলো, বাকিরা অ্যাকশন নিল, চলে গেল, কোনো পুলিশ নেই। আচ্ছা, এইটা হচ্ছে যে এখন বর্তমান অবস্থা এবং এইটাকে
কাভার দেওয়ার, প্রোটেকশন দেওয়ার আর কোনো ইয়ে নাই। আমি আপনি যদি বলি না সরকারকে একটু সময় দেই, আমার মনে হয় এনাফ ইজ এনাফ। কারণ চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, জনগণ আসলে আর স্বস্তি পাচ্ছে না এবং জনগণ সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টাও কালকে রাত্রে বলতেছিলেন, আমি ওনার পুরো প্রেস ব্রিফিংটা শুনেছি, দোসর বললে তো হইল না, আওয়ামী লীগের দোসর বললে তো হইল না। এদেরকে তো আমরা এই যে মনে করেন আসার পর থেকে আপনার মনে করেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, আপনাদের এই যে বিভিন্ন টক শো, মিডিয়াতে সবাই সোচ্চার যে স্বৈরাচারের দোসর যারা, তাদেরকে প্রত্যেকটা সেক্টর থেকে অপসারণ করতে হবে, জাস্ট অপসারণ করতে হবে, দেশ কাইত হয়ে পড়ে যাবে না। আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখেছি এই ধরনের বিপ্লব সংগ্রাম বা স্বাধীনতার পর, যুদ্ধের পর এই ধরনের একটা আমূল পরিবর্তন করতে হয়, না হলে ওই ঘর শত্রু বিভীষণ রেখে আপনি কোনোদিন সামনে আগাতে পারবেন না। এবং ওরা বিভিন্নভাবে, হ্যাঁ আমি স্বীকার করি ওদের হাতে অনেক অবৈধ টাকা আছে, ওরা দেদারছে, টাকা ছড়াচ্ছে এবং মানুষকে, বিভিন্ন সেক্টরের মানুষকে এরা কিনে নিচ্ছে এবং এদেরকে দিয়ে এরা কাজ করানোর, আমাদের সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং জনগণের মাঝে একটা অস্থিরতা সৃষ্টির জন্য ওরা চেষ্টা করছে, এই সরকারকে ফেল করানোর জন্য, ব্যর্থ প্রমাণ করার জন্য। তো এইটা আমরা জানার পরও আমার কথা হচ্ছে যে কিছু অ্যাকশন যেটা আমি আপনি সাধারণ জনগণ, সবজিওয়ালা, রিক্সাওয়ালা, এরা পর্যন্ত আপনাকে এই পরামর্শটা দিবে যে আপনারা পুলিশকে সক্রিয় করেন। আমি রাস্তা দিয়ে যে মগবাজারে দিদি, আমি সেদিন যাচ্ছি, দেখতেছি পুলিশ দাঁড়ায় আছে চুপচাপ এবং ওদিকে রাস্তায় জাম আটকাইয়া বসে আছে, কোনো অ্যাকশন নিচ্ছে না। তো এটা কয়েক জায়গায় আমি পুলিশকে জিজ্ঞাসা করছি যে তোমরা কিছু করো না কেন? স্যার আমাদেরকে বলছে যে একটু দূরে দূরে হালকাভাবে থাকতে। তো এইটা কোন ধরনের? এইভাবে সেফ প্লে করলে বাড়ি থেকে আইসা বাবুরে সোনারে বইলা, আপনি এদেরকে তো পে করতেছেন ভাই, আপনি তো এদেরকে বেতন দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন। বাবুরে সোনারে বইলা এই পুলিশের সদস্যদেরকে চাকরি করানোর দরকার নাই। যারা অনিচ্ছাকৃতভাবে চাকরি করতেছে, লেট দেম গো হোম, এদেরকে বাড়ি পাঠাই দেন, নতুন রিক্রুট করেন। আমি আপনাকে এই যে স্টুডিওর বাইরে আলাপ করতেছিলাম, একটা থিওরি আমি বারবার বলে আসতেছি এবং আমার সাথে অনেকেই একমত, আপনিও একমত হবেন শুনলে, যে সশস্ত্র বাহিনীর, আর্মি, নেভি, এয়ারফোর্স, এদের অনেক সুপ্রশিক্ষিত 50-এর বয়সের নিচে লোক রিটায়ারমেন্টে গেছে, অবসরে গেছে বিভিন্ন কারণে। আমার কথা হচ্ছে যে 2 বছরের জন্য এদেরকে কন্ট্রাক্ট সার্ভিসে আনো, নিয়োগ দান করো চুক্তিভিত্তিক, দিয়ে এদেরকে 1 সপ্তাহের ওরিয়েন্টেশন ট্রেনিং দাও, তারপর ছেড়ে দেন। এরা শারীরিকভাবে সুস্থ, এদের একটা ইনসেন্টিভ আছে এবং ওদের পিছের যে ব্যাকগ্রাউন্ড এক্সপেরিয়েন্স, এগুলো দিয়ে এবং তুলনামূলক তারা কিন্তু সততার প্রশ্নে কিন্তু তারা উত্তীর্ণ। অবশ্যই অবশ্যই। তা বাট আমি বুঝতেছি না এই থিওরিটা ওনাদের মাথায় কেন আসতেছে না। ওনারা ওই যে যারা আছে এদেরকে হাতে পায়ে ধরে রাখছে, নতুন নিয়োগ দান করছে, এরা কখন ট্রেনিং হবে, আসবে 6 মাস 7 মাস তো ট্রেনিং হবে, আসতে তো সময় লাগবে। এই সময়ের জন্য আপনারা এই ধরনের এই যে পুরনো সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক যারা আছে তাদেরকে আপনারা নিয়োগ দান করতে পারেন। আরেকটি জিনিস যেটা রকন ভাই, সেটি হচ্ছে যে এই যে আমরা চুরি, ছিনতাই বা রাহাজানি বলছি, এটি এক ধরনের লেজিটিমাইজ করছি না তো ষড়যন্ত্রকারীদেরকে? না, এটা যে কিছু হচ্ছে না, এই ফাঁকে কিন্তু অনেক হচ্ছে। অনেকে মনে করেন, আমরা জানি অনেক এলাকায় এই যে কিশোর গ্যাং আছে, তারপরে মনে করেন এই যে ড্রাগ, এই কিশোর গ্যাং কিন্তু যুবলীগ ছাত্রলীগের উইপন হিসেবে কাজ করে। রাইট রাইট। তো এখন ওরা তো মনে করেন কিছুদিন ওরা বুকা নাকা ছিল, এখন এই সুযোগে ওরা রাস্তায় আসছে। এবং এই আপনি যেটা বললেন এইটাও ঠিক, যে ওই আওয়ামী লীগের দোসর এবং ভারতের দালাল যারা, তারা ওই যে আমরা জানি ক্যালকাটাতে কিছুদিন আগে একটা মিটিং হয়েছে, আমাদের এখানে আছে, আমি আমার গত টক শোতে বলেছিলাম, এই যে শাওন, হুমায়ুন আহমদের দ্বিতীয় স্ত্রী শাওন, তারপরে যে সাবা, এদেরকে, এরাও ওই মিটিংয়ে ছিল। আমরা জানি যে এরা রর জন্য কাজ করতেছে, বাট এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, কারণ মামলা দেয়া হয় নাই, এদেরকে ধৈর্য ছেড়ে দিচ্ছে। মুন্নি শাহর মতো একটা বিতর্কিত নারী সাংবাদিক, এর কি হয়েছে আপনারা জানেন, লোকজন ধরে ধরে থানাতে দিছে, বাট ওরা ছেড়ে দিছে। তো আমার কথা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো এবং সরকার, এরা সক্রিয় হতে হবে, কিন্তু সক্রিয় হচ্ছে না। আরে একা উপদেশটা কি করবে? ওর চারিপাশে যারা আছে সবই তো আগের লোকজন,
তো আমার কথা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে এই যে আওয়ামী লীগের দোসর স্বৈরাচারী সরকারের নিয়োগপ্রাপ্ত যত লোক আছে সবগুলাকে ছাঁটাই করতে হবে, জাস্ট সেন্ড দেম হোম, দেশ উল্টে যাবে না। না, তাদেরকে ছাঁটাই করলেন, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলেন, বাড়িতে বসেও তো তারা একই কনস্পিরেসিটা করবে যদি তারা অ্যাডমিনিস্ট্রেশনে। না রে ভাই, যেমন মনে করেন আপনি এই যে আপনি ইউ আর অ্যান অ্যাঙ্কর হিয়ার, আপনার দায়িত্ব যদি আপনি না থাকেন আপনি তো স্টুডিওতে ঢুকতে পারবেন না। তো একটা সেক্রেটারি যদি চেয়ারের দায়িত্ব না থাকে সে তো ওই অফিসে ঢুকতে পারবে। তার মানে ফ্যাসিবাদের দোসরদেরকে বসিয়ে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার যে পরিকল্পনা বা যে চিন্তা সরকার করছে বা ওরা বাধাগ্রস্ত করছে, তারাই সেটিকে বিতর্কিত তারা করছে, বিলম্বিত করছে, বাধাগ্রস্ত করতেছে, এবং যে পরিমাণ ইন্টারেস্ট নেওয়ার কথা ওইভাবে ওরা ইন্টারেস্ট নিচ্ছে না, আগ্রহ উদ্যমের সাথে দায়িত্ব পালন করতেছে। কিন্তু এখানে আরেকটি বিষয় যেটি মানে আপনার আলোচনার জের ধরে যে স্বরাষ্ট্র উপদেষ্টার আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি না, উনি যথেষ্ট আন্তরিক এবং ভদ্রলোক এবং উনি যথেষ্ট যোগ্য, কিন্তু আজকে একটি জাতীয় দৈনিক ওনার ব্যাপারে একটি প্রশ্ন তুলেছে, দৈনিক বণিক বার্তা। বলেছেন যে 15 বছর চুপ ছিলেন, হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেলেন এই যে জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি মইনু আহমদের কোর্সমেট এবং 1-11 সহযোগী। এই অভিযোগটি উনি মইনু আহমদের ব্যাচমেট এবং 1-11-তে ওনাদের সাথে কাজ করছে, দ্যাট ইজ ট্রু। বাট উনি আসলে ব্যক্তিগতভাবে আমি যদ্দূর চিনি উনি খুব চুপচাপ প্রকৃতির লোক, ইন্ট্রোভার্ট বলে না, ওই ধরনের আত্মকেন্দ্রিক টাইপ একটা লোক, এবং খুব একটা বাইরে নিজেকে প্রকাশ করতে চায় না, চুপচাপ থাকে। তো এইটা ঠিক যে 15 বছরে যেমন মনে করেন এই যে ইভেন কি 5 আগস্টের আগেই 2-1 দিন আগে থেকে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, সশস্ত্র বাহিনীর অফিসাররা যখন রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, অনেকে রাস্তায় বের হয়েছে, স্লোগান মিটিং দিছে, তারপরে এই যে ছাত্রদেরকে পুলিশ ধাওয়া করতেছিল, পুলিশের সাথে তর্কে জড়াইছে এবং বাধা দিছে, ছাত্রদেরকে রক্ষা করছে। আমাদের ডিওএইচএসে ঢুকে ওরা ছাত্রলীগের হেলমেট বাহিনী ভাঙচুর করার চেষ্টা করছে, এইগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করছে। তো যেটা আমি বলতেছিলাম যে শেষ ভাগে এসে হলেও আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন মনে করলো যে আর না, এনাফ ইজ এনাফ, তখন কিন্তু তারাও রুখে দাঁড়িয়েছিল, কিন্তু তখনও ওনাকে দেখা যায় নাই। তো বাট এখন আমার কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম, একটা লোকের উপরে আসলে আমি ওনাকে সেভ করার চেষ্টা করতেছি না, ওনার পক্ষে যাচ্ছি না। বাট আমার কথা হচ্ছে যে ওই যে আপনাকে যেটা বললাম, ইটস এ সিস্টেম, ইটস এ টিম ওয়ার্ক। আপনারা এই যে সাকওয়াত, ব্রিগেডিয়ার সাকওয়াত কি যেন একটা কথা বললো, আপনারা 2 দিনের মাথায় ওনারা চেঞ্জ করে দিলেন। এইভাবে লোক পরিবর্তন করতে কাজ হবে না, মানে সিঙ্গেল লোক। আপনাকে যখন বাছাই করে নিবেন তখন সঠিক লোককে বাছাই করে নিতে হবে, কার রিকমেন্ডেশনে কাকে। রাষ্ট্র তো কোনো পরীক্ষামূলক প্রকল্প না, রাষ্ট্রে পরীক্ষা করার কিছু নেই, যাচাই করার কিছু নেই, তাই তো সিদ্ধান্ত নিতে হবে এবং ওয়ান টাইম ডিসিশন, রাইট। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার ফার্মে একটা ছেলেকে চাকরি দেন, আপনি কি তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন না একটু, এরা কোথায় চাকরি করছিল, তার রেকর্ড কেমন, চুরি চামারি করছে কিনা, সে ড্রাগ খায় কিনা, তার কোনো বদভ্যাস আছে কিনা, সো লাইক দ্যাট। তো এখন একটা উপদেষ্টা আপনি নিয়োগ করবেন, তার ব্যাকগ্রাউন্ড আপনি চেক করবেন না, সে কি স্বৈরাচারের প্রতি তার একটু পীড়িত আছে কিনা, জনগণের প্রতি ভালোবাসা আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, এই দেশপ্রেম নিয়ে সে আগে কোনো কাজ করছে কিনা। তো এইভাবে চেক করেই তো আপনি একটা ক্রেডিবিলিটি ওলা ভালো লোককেই তো আপনি দিবেন। তো আমরা দেখছি যে আপনিও আমার সাথে এগ্রি করবেন যে আমাদের উপদেষ্টা পরিষদের ভিতরে অনেকেই আছে বিতর্কিত, নিয়োগ দেওয়া হয়েছে এবং ভুল কাজ। ডক্টর ইনু সম্বন্ধে আই হ্যাভ নো ডাউট, হি হ্যাজ হিজ প্ল্যান, সে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ, সে আমরা চাই সে থাকুক। কিন্তু ওই উপদেষ্টা পরিষদের ভিতরে যারা আসছে এরা তো একা কাজ করতে পারতেছে না, এরা খারাপ হইলেও ওই যে বললাম আপনাকে, এর আশেপাশে যেই সব লোক আছে এরা তো আগের। এবং আপনি জানেন যে গত রাতে কিন্তু মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু ছাত্ররা রাস্তায় বেরিয়ে পড়েছিল এবং মধ্যরাতে রাত 3টার সময় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের ডিওএসএস এর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলন রাত 3টার সময়ের এই সংবাদ সম্মেলন কিন্তু জনমনে আর এক ধরনের ভীতি সঞ্চার করেছে যে রাষ্ট্রে আসলেই কি ভয়াবহ কোনো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা বা ভয়াবহতার মধ্য দিয়ে রাষ্ট্র যাচ্ছে কিনা। নাগরিক জীবনে কিন্তু এটিও এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। না, আমি বলবো যে দেখেন, আমাদের ছাত্ররা ইটস এ প্রেশার গ্রুপ নাও। এখন মনে করেন আমি রাজনৈতিক দলগুলো হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে আপনারা আগের স্টাইলে
রাজনীতি করে যাবেন। এবং আপনারা কয়দিন আগেও বলছিলেন যে আরে ছাত্ররা কি, ওইটা বৈষম্য বিরোধী আন্দোলন একটা হয়েছে, কোটা আন্দোলন থেকে ওইটা হয়েছে, এখন ওরা ডাক দেখ 3টা লোক আসবে না। আমি ওনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই কি হলো। এই যে 5ই অগাস্ট না, এই যে গত মাসে না এই মাসে 5 তারিখ কি হলো 32 নম্বরে। সো এরা কারা? এরা তো ছাত্র জনতা। এক শ্রেণী তো বলার চেষ্টা করছে এটি এক ধরনের মব উৎসাহী। না, এটা মব উৎসাহী না ভাই, এটা আপনি দেশের ছাত্র জনতাকে খেপাই দিছেন। ওই যে আপনাকে আমি যেটা আগে বলতেছিলাম, এখন খেপাই শুনেন, আবেগ হচ্ছে একটা, এটা মানসিক একটা অবস্থা। মনে করেন প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, ক্ষোভ, এই যে ক্ষোভের সৃষ্টি করে দিছে সে এমনভাবে উস্কানিমূলক কথা বলে আন্দোলন বিপ্লবকে অস্বীকার করতেছে, তারপর তাদেরকে বিভিন্ন অপবাদ দিচ্ছে যেগুলো মিথ্যা, সেই জন্য ওরা খেপে গেছে এবং বাধ্য হয়ে ছাত্ররা ডাক দিছে বা এটা হয়েছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, ছাত্ররা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখে এরা আর থাকতে পারে নাই, এবং সেই জন্য যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করা, এবং এটার জন্য উনি হচ্ছে কর্তা ব্যক্তি, সেই জন্য ওনার পদত্যাগ হয়তো ওরা চাইছে। এবং এর পরপরই এই খবরটি যখন বেরিয়ে আসে যে 1-11 সহযোগী উনি, তখন নিশ্চয়ই আসলে এর পেছনে অন্য ধরনের কিছু তো কাজ করতে পারে। আপনি কি মনে করেন? অন্য আসলে আমি, এবং আরেকটি জিনিস এখানে একেবারেই টু দি পয়েন্টে উল্লেখ করবার যে পয়েন্টটি, সেটি হচ্ছে যে গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু বলেছিলেন, ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অডিওটিও ভাইরাল হয়েছিল, যে রাতে মানুষকে ঘুমাতে দিবেন না। আসলেই তো গত রাতে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টাও ঘুমাতে পারেননি, এবং রাতে নগরবাসীও ঘুমাতে পারছে না। শুনেন, তার মানে কি এই যে পতিত ফ্যাসিস্টের দোসররা সফল হয়ে যাচ্ছে? এটা কি তাদের ঘোষণা দিয়ে সফল হবে না আজ পর্যন্ত? তারা সফল হবে না, কিন্তু তারা যেটি ঘোষণা দিল যে রাতে মানুষকে ঘুমাতে দিবে না, শক্তিতে থাকতে দিবে না, সেটি তো তারা করে ফেললো। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টাও তো ঘুমাননি। শুনেন, এই 5ই অগাস্টের পর আমাদের দেশে দেখেন একটার পর একটা কত ঘটনা হলো, একটার পর একটা। এই যে আমরা ছোট থাকতে খেলতাম না, ইট দাঁড় করাই একটার পিছনে একটা রাখতাম, ধাক্কা দিতাম, সবগুলো ঠাক 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 করে পড়ে যেত। জাস্ট লাইক দ্যাট এগুলো ওরা প্ল্যান করছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এগুলো সব প্ল্যান করে দিচ্ছে এবং এগুলো এক্সিকিউট করাচ্ছে এখানে আমাদের দেশে ওদের দালাল যারা আছে এবং আওয়ামী লীগের দোসর যারা আছে। একটার পর একটা দেখেন উস্কানি দিয়ে পুলিশে অশান্তি, অস্থিতিশীলতা করলো, তারপরে হাইকোর্টে জুডিশিয়াল কু করার চেষ্টা করলো, তারপরে ডাকাতি শুরু হইলো, তখন গ্রামে গ্রামে মহল্লায় ওরা সবাই কুকুর নিয়ে, নিজের দা ছুরি যা আছে নিয়ে বাই শিফট সবাই ডিউটি দিল। এইভাবে করছে। তো আমার কথা হচ্ছে একটা সংখ্যালঘু, তারপরে এই যে অ্যাডমিনিস্ট্রেশনে এক ধরনের তো বিদ্রোহ দানা বেঁধে উঠছিল, ইয়েস, মানে জনপ্রশাসনের, তারপরে পার্বত্য চট্টগ্রাম। তো এগুলো হচ্ছে ওদের প্ল্যান একটার পর একটা আছে ওরা, এবং এটা থামবে না। আপনি যেহেতু বুঝতে পারছেন রোকন ভাই, সরকার কেন এই বিষয়টি বুঝতে পারছে না? সরকার আসলে, আমার কথা হচ্ছে সরকার তরিকাতে একটু, তরিকা মানে বুঝেন তো, মানে প্রসেসে দে হ্যাভ প্রবলেম। ওই আপনাকে যেটা বললাম, এরা ওই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা ওখানে দাঁড়াইছে, ওর চারিপাশে যারা আসে এরা তো আমাকে সেনাবাহিনীর এক জেনারেলের সাথে আমার কথা হচ্ছিল, সে বলতেছিল যে স্যার থিংস আর নট প্রোগ্রেসিং, এই যে সচিব মুচিব এরা কোনো কাজ করতেছে না, আমরা কোনো কিছু প্রপোজাল পাঠাই এগুলো ওরা করে না। তো এখন কথা হচ্ছে যে এখানে আন্তঃবিভাগীয় দ্বন্দ্ব আছে, কোল্ড ওয়ার আছে, এবং ওই নিজেদের ভিতরে একটা সুপ্ত আওয়ামী লীগের প্রেম আছে, এবং ওরা সরকারকে চায় যে এইভাবে ফেল করেন, যে উপর দিয়ে এরা লেপাপা দরস্ত দেখাচ্ছে সরকারের পক্ষে আছে, কাজ করতে ইয়েস স্যার নো স্যার করতেছে, কিন্তু এরা বিভিন্ন কাজের অগ্রগণ্যতা দিয়ে এগুলো এক্সিকিউট করতেছে না, এবং এগুলাতে যাতে ব্যাহত হয়, এগুলো যাতে বিলম্বিত হয়, এগুলো যাতে আনসাকসেসফুল হয়, এইভাবে করতে। একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে সহজ সমাধানের পথ কি যদি আপনাকে আপনি যদি আমাকে বলেন, অনেকে হয়তো আমার এটাকে মেনে নেবে না, বাট আপনি বলছেন আমার মত আমি বলবো যত ধরনের আছে টপ নচ গুলা
শুনেন, একটা অফিসে তো আর সবাই কন্ট্রিবিউট করতে পারে না। টপ নচ যারা এই ধরনের আছে এদেরকে ক্লিন করতে হবে, সোজা কথা। প্লিজ গো হোম, শেক হ্যান্ড, গোল্ডেন শেক হ্যান্ড, গো হোম। তারপরে আপনি নতুন নিয়োগ দেন। ভাই, স্বাধীনতা 71-এর পরে কি হয়েছে আমাদের দেশে ছিল? আইজিপি ডিএমপি কমিশনার তো সরিয়ে দিয়ে অবসরপ্রাপ্তদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হলো, তারা কেন পারছেন না? তারা ওই যে বললাম, একা কি করবে ভাই? ইটস এ টিম ওয়ার্ক। আমি মনে করেন, আপনি যদি আমাকে কোনো দায়িত্ব দেন, আমার টিম যদি ভালো না থাকে, আপনার মতো যদি দেশপ্রেমিক লোক আমি না পাই, কারে দিয়ে কাজ করব? ওই চোর আওয়ামী লীগের লোক, ও তো আমার সামনে বলবো জি স্যার, বাট পিছন দিয়ে বলবো যে চুপ থাক, অথবা কাজটি করবেই না। তো দিস ইজ হোয়াট ইট ইজ। আমার কথা হচ্ছে যে টিম চেঞ্জ করতে হবে। জঙ্গল পরিষ্কার, একেবারে একটি মাত্র কাজ করলেই 1 নম্বর জঙ্গল পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে যে এই যে পুলিশের এখন যে একটা শূন্যতা পুলিশের ভিতরে, কারণ আমাদের কমিউনিটি পুলিশিং এর জন্য এই ল অ্যান্ড অর্ডার, মনে করেন রাস্তাতে বলেন, ট্রাফিক বলেন, বা ওই কমিউনিটির যে রাত্রিকালীন নিরাপত্তা বলেন, এগুলোর জন্য আমাদের পুলিশকে দরকার। এবং পুলিশ যেহেতু আমাদের এখন মোটামুটি মেহমানের মতো কাজ করতেছে, কোনো কমিটেড না, ওরা অ্যাক্টিভ, মানে প্রপার পুলিশিংটা হচ্ছে না। সেই জন্য আমার কথা হচ্ছে যে আপনার সরকারের কাছে একটা সবচেয়ে বড় অপশন, রেডিমেড একটা ওয়ার্কফোর্স পাবে, সশস্ত্র বাহিনী, একটা ওয়েল ট্রেন্ড একটা সুপ্রশিক্ষিত, যেহেতু চুক্তিভিত্তিক নিয়োগের একটা পদ্ধতি বা সুযোগ আছে, এইটা করতে পারে। এইটা করলে হতে আমার হচ্ছে এই দুইটা অপশন। আরেকটি বিষয় হচ্ছে, আরেকটা এখানে আরেকটা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আরো সক্রিয় হতে হবে। জি, নিশ্চয়ই সরকারের আপনার এই পরামর্শ থেকে যদি কিছুও নেয়, তাহলেও সরকার হয়তো উপকৃত হতে পারে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকে 103 জন পুলিশের নির্বাচনী পদক, আপনি জানেন 2018 এবং 24 সালের পর, বিশেষ করে 18 সালের নির্বাচনের পর দেদারসে পুলিশকে বিপিএম পিপিএম পদক দেয়া হয়। এই পদকগুলো বাতিল করা হয়েছে। এই পদক বাতিল করাই কি সমাধান? এই পদক দেওয়া তো এক ধরনের অপরাধ। এটা আমি বলবো যে দেখেন, যে যাহা জন্য যোগ্য, কোয়ালিফাইড, যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা দিতে হবে। এখন আপনার কথা মতো একজনকে গুম করছে, আপনার কথা মতো একজনকে বাসা থেকে তুইলা কিডন্যাপ করে নিয়ে আসছে, আপনার কথা মতো অন্য পার্টির একটা লোককে মাইরা ফেলছে, এবং পুরস্কার হিসাবে আপনি তাকে মেডেল দিবেন, র্যাঙ্ক দিবেন, এটা রং প্র্যাকটিস। এটা আমাদের এখানে হয়। এই যে শেখ হাসিনাকে খুশি করার জন্য এইসব করছে, তারা এই যে গণহারে এই ধরনের পুরস্কার মেডেল দিছে, কারণ এইগুলোর সাথে তো আর্থিকও কিছু আছে, বেনিফিট আছে। তো আমার কথা হচ্ছে যে এগুলো হচ্ছে রং প্র্যাকটিস, এগুলো হওয়া উচিত। এবং এই বিপিএম পিপিএম পদক পেয়ে তো এর সাথে এসিআর এর এক ধরনের সম্পর্ক আছে। হ্যাঁ, সার্ভিস এসিআর এর এক ধরনের সম্পর্ক আছে। আপনি সম্পর্ক এগুলো কি মানে নাকি? স্বৈরাচাররা তো মানে না। স্বৈরাচার ক্যারেক্টারিস্টিক্স, স্বৈরাচারের চারিত্রিক বৈশিষ্ট্য, স্বৈরাচার এগুলো মানে না। এই সব পদ ধরেই তো অনেকে দেখা যায় যে এসপি থেকে এডিশনাল ডিআইজি এই সব পদেও পদোন্নতি পেয়েছেন। এগুলো করে করে সেগুলোও তো পুনর্মূল্যায়ন করা উচিত, কারণ এখানে তো রাষ্ট্রের এক ধরনের আর্থিক বিষয় রয়েছে, সেই বিষয়টিও তো মূল্যায়ন করা উচিত। শুধু পদকটি বাতিল করলেন, কিন্তু দেখা যায় যে যোগ্যতার বাইরে গিয়ে শুধুমাত্র তেলবাজি করে যারা তেলবাজি করবার কারণে পদোন্নতি দিয়ে তেলবাজি চামচাগিরি করে যারা রাষ্ট্রের এক ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমার মতে তেলবাজি চামচাগিরি পা ছেটে যারা প্রমোশন নিছে বা স্বৈরাচারকে সহযোগিতা করে যারা প্রমোশন নিছে, এরা তো থাকাই উচিত না। দে শুড বি স্যাকড। এবং যে আর্থিক ক্ষতি হয়েছে সেটিও তো আসলে রিকভার করা উচিত রাষ্ট্রের। ইয়েস, আই এগ্রি। এবং আপনি ঠিক বলছেন, পেনশনে হাত দেওয়া উচিত। ইয়েস, এটা করা উচিত। ওদেরকে চাকরি থেকে বহিষ্কার করা উচিত, এবং এই যেসব মেডেল নেওয়া হয়েছে এগুলো তো ক্যান্সেল করতে উচিত। বাট আমার কথা হচ্ছে যে এর পরবর্তীতে মানে একটা কঠিন স্ট্রিক্ট ভাবে ফলো করা উচিত, যে এই পদক দেওয়ার যে একটা এইটাকে জাস্ট আপনাকে একটা ভালো করে ডিম্পোজ করে খাওয়াইলো, আপনি একটা র্যাঙ্ক দিয়ে দিলেন বা একটা মেডেল দিয়ে দিলেন। ইট শুড নট বি লাইক দ্যাট। এগুলো হচ্ছে স্টেটের প্রপার্টি। এগুলা মনে করেন যারা বীর, যারা ভালো কাজ করতেছে, তাইলে মনে করেন ভাবে আর খারাপের ভিতর তফাৎ কি রইলো? একটা যোগ্য অযোগ্যের মূল্যায়ন কি? মূল্যায়নের আপনি দেখেন এগুলো করতে গিয়ে অনেক যোগ্য লোককে, অনেক পেশাগত ভাবে দক্ষ অফিসারকে হয়তো ডিপ্রাইভ করছে। যেমন এর মধ্যে আপনিও একজন, মানে
চাকরি ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওটা স্বৈরাচারের কবলে এরকম অনেকেই পড়ছে ভাই, আমার মতো করার কিছু নাই। জি, পরিস্থিতি যখন এরকম, রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণে যখন এক ধরনের ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে জনগণ যাচ্ছে এবং সামনে রমজান, নিত্যপণ্যের বাজারেও এক ধরনের অস্থিরতা আছে, সরকার সেই জায়গাটিতে হয়তো আন্তরিক, হয়তো চেষ্টা করছেন কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারছেন না, সেই পুরনো সিন্ডিকেট ভাঙতে পারছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু দফায় দফায় বলছেন যে সকল চ্যালেঞ্জেস মোকাবেলা করবার জন্য আমাদের জাতীয় ঐক্য জরুরি, জাতীয় ঐক্য থাকতে হবে। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু আসলে সুষ্ঠু গণতন্ত্রের ধারায় আমাদের ফিরতে হবে। ঠিক এই সময়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য ছিল সেই ঐক্যটি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ছাত্রদের নেতৃত্বে। এই চলমান রাজনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের বাজার এবং সাধারণ জনমনে যে জন্ম নেওয়া প্রশ্ন, এগুলো যদি সবটা এক জায়গায় আনা হয়, রাজনৈতিক যে পরিস্থিতি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, আস্থা অনাস্থা, দ্বিধাদ্বন্দ্ব, এই জায়গাটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং নতুন রাজনৈতিক দলকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই, সেটি আসলে কেমন হওয়া উচিত? শুনেন, ইউ উইল অলসো এগ্রি উইথ মি দ্যাট আমাদের দেশে রাজনৈতিক দল বলেন বা বিভিন্ন সংস্থায় লিডারশিপ ডেভেলপমেন্ট প্রসেসটা নাই। মানে যে চেয়ারে বসলো সে তো বসলোই, বছরের পর বছর সে মনে করেন আজকে থেকে পলিটিক্স শুরু করছে 40-50 বছর আগে, দেখেন গিয়ে তার এলাকাতে সেই এমপি, মন্ত্রী, মিনিস্টার হইতেছে। এবং বেটনটা, এই যে ইয়েটা, দায়িত্বটা যে নতুন প্রজন্মের কাছে, নতুন লিডারশিপদের কাছে হ্যান্ডওভার করবে, নতুনদেরকে যে তৈরি করবে, এই প্রসেসটা আমাদের নাই। একাই ফ্ল্যাগশিপ, একাই মনোপলি চালানোর জন্য আমি আপনাকে শিখাতে চাই না। এই জন্য যদি সাইদ আমার থেকে ইয়ে হয়ে যায়, মানে চেয়ার হারানোর আতঙ্ক। বাট আমাদের এটা বুঝতে হবে যে, যেমন মনে করেন এখন যারা প্রবীণ নেতৃত্ব আছে প্রতিটা দলে, এরা শারীরিকভাবে নিশ্চয়ই তাদের অনেক লিমিটেশন, তারা সিঁড়ি বাইতে পারে না, তারা হাঁটতে পারে না, বসলে উঠতে কষ্ট হয়, তারা গ্রামে বা মাঠে ময়দানে ঘোরাফেরা করে জনগণের কাছাকাছি যেতে কষ্ট হয়। তো আমার কথা হচ্ছে যে নতুন প্রজন্মকে আপনারা আস্তে আস্তে এটা তারা হ্যান্ডওভার করা উচিত। এবং আমাদের দেশে মূলধারার রাজনীতিতে ছাত্রদের কোনো রাজনৈতিক দল নেই, এবং ছাত্র রাজনীতি এটা শুরু হয়েছে এই মূলধারা রাজনীতি বড় দল যারা আছে, এই আমাদের ছাত্রগুলাকে বা আমাদের সন্তানদেরকে মাসেলম্যান, ক্যাডার বাহিনী, মাস্তান বাহিনী হিসাবে ব্যবহার করার জন্য। তো কাজেই আমি সেই দিক থেকে আমি বলবো শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করতে হবে, কিন্তু মূলধারা রাজনীতিতে যে ছাত্ররা আসতেছে, আমি আপনার মতো তাদেরকে সাধুবাদ জানাই, কারণ নাগরিক হিসাবে তাদেরও রাজনীতিতে অংশ করার অধিকার আছে। এবং এট দ্য সেম টাইম এই ছাত্ররা, নতুন রাজনৈতিক দল, যা আমরা সবাই সাধুবাদ জানাই, অনেক মানুষ সাধুবাদ জানায় এই ছাত্রদেরকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসবার ক্ষেত্রে, কিন্তু তারা আবার ভিন্ন কোনো উদ্দেশ্য সাধনের সিঁড়ি হয়ে যাবে কিনা এ ধরনের এক ধরনের আশঙ্কাও কিন্তু কাজ করছে। না, আমার মনে হয় আমি যদ্দূর জেনেছি সে ব্যাপারে নিশ্চয়ই তারাও সচেতন। হ্যাঁ, ওরা সচেতন। এবং দিস কিডস, এই তরুণগুলো কিন্তু আগেকার এই যে ছাত্রলীগের হেলমেট বাহিনী বা অন্যান্য ছাত্র সংগঠনের যে আছে, ওদের মতো ওই মাস্তান বাহিনী না। আপনি এই ছেলেগুলোর সাথে কথা বলে দেখেন এবং তাদের কথাগুলো শুনেন, ওদের নীতি নৈতিকতায় অনেকটাই, ইয়েস, দে আর সফট অ্যান্ড দে আর ওয়েল রেড, এবং এরা স্টাডি করে। এরা ওই ছাত্রলীগের গুন্ডাদের মতো মার কাট জ্বালাও পোড়াও এইসব সন্ত্রাসী রাজনীতিতে এরা বিশ্বাস করে না। তো আমি যেটা বলতেছিলাম যে এই নতুনরা যখন রাজনীতিতে আসবে, আমাদের নতুন প্রজন্ম থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হবে। আর অনেকে এটাকে সমালোচনা করে, কিন্তু প্রবীণের প্রজ্ঞাও তো দরকার আছে। হ্যাঁ, থাকবে, অসুবিধা নাই। প্রবীণদের তো মুরব্বী হিসেবে থাকতে কোনো অসুবিধা নাই। আর দেখেন, আজকে আপনি 2 সন্তানের জনক, আপনি মনে করেন 10 বছর আগে কি তা ছিলেন? আপনি তরুণ টকবগে রক্ত ছিলেন। তো এইভাবে ওরাও সময়ের সিঁড়ি বেয়ে ওরাও একদিন এই অভিজ্ঞতা অর্জন করবে রাজনীতির জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সবকিছু। এবং ওরা হবে আরো ডাইনামিক বিশ্বমানের। এবং এদেরকে যে ওরা সমালোচনা করতেছে, ওরা মনে করতেছে ওদের ভাগের ভাত বুদ্ধি নিয়ে গেল না। আমি বলবো এইবার আপনি দেখবেন রাজনীতির সমীকরণ কিন্তু পাল্টে যাবে।
অনেকে মনে করছে যে মসনদ রেডি আছে, ভোট হবে, আমরা চেয়ারে বসে যাব। নো, ইট উইল নট হ্যাপেন লাইক দ্যাট। এখন জনগণই সিদ্ধান্ত নেবে, কারণ এইটা 71-এর জনগণ না। সেই জন্য আমি বলতেছি জনগণই সিদ্ধান্ত নেবে যে কাকে কদ্দুর দিবে। তো সেই জন্য আমাদের ওই যে জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি আর নাই। এখন যা বলবেন সেটা করতে হবে। আপনারা যদি বলেন যে দেশে স্বপ্ন দেখালেই হবে না, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আপনি দেশকে ভালোবাসেন বলতেছেন, আবার ওদিকে ভারতের পাঁচাটা তোষামোদী কথাবার্তা বলতেছেন, এটা কেমন করে হয়? তো জনগণ কি গাব? এরা কি বুঝে না? মানে রাজনৈতিক পথটা পরিষ্কার থাকতে হবে এবং জনগণকে শুধুমাত্র স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন লুট করা চলবে না, চলবে না। বিভাজনের রাজনীতি লোকজন এটা বুঝে যায়, হিংসা এবং চলমান। 1 মিনিটে যদি সে বলা হয় শেষ করতে, যে যে বিভাজনের যে রাজনীতি, এই যে দ্বন্দ্বের রাজনীতি বা সংঘাতের রাজনীতির পথে আবার রাজনৈতিক দলগুলো কিন্তু এগোচ্ছে, এটা দুঃখের বিষয়। কাদা ছড়া এটা দুঃখের বিষয়। আমরা অফলাইট দেখলাম। রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার মতো একজন মানুষের কি আহ্বান থাকে? এই যে কুয়েটে নাগরিকের জায়গায় থেকে কুয়েটে একটা ঘটনা হয়েছে, এটা তো জানেন। তো আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তারা যদি বলে যে এটা আমরা জানি না বা আমাদের অজানা হয়েছে, এবং একজনকে দোষারোপ করতেছে, ভাই এইটা 21st সেঞ্চুরি, এটা 2025, এখানে আপনি পালাতে পারবেন না। কারণ আইটির প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে, আপনার ধরে ফেলবে। কে যে কোন দিকে আপনাকে ক্যাচ করতেছে, ইউ ডোন্ট নো। সো এই যে ছাত্র দলের ছেলে, সে বলে যে আমি মারি নাই, বাট সে কি বলছে এটা টেলিফোনে বাইরে হয়ে চলে আসছে। তো এখন শিবির বলে চালাই দে, বলছে যে শিবির বলে চালাই দে। তো আমার কথা হচ্ছে যে এই যে দোষারোপের রাজনীতি, একজনকে মারামারির রাজনীতি, হিংসার রাজনীতি, এগুলো করে লাভ নাই। এগুলো কিন্তু চায় ভারতের গোয়েন্দা সংস্থা, এইটার পিছনে নিরন্তর কাজ করে যাচ্ছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভাজন সৃষ্টির জন্য, আমাদের ছাত্রদের ভিতরে বিভাজন সৃষ্টির জন্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতরে বিভাজন, এবং ওরা ওই যে ডিভাইড এন্ড রুল টাইপ, যত এরা ভাঙতে পারবে ওদের স্বার্থ সিদ্ধি তত মানে সহজ হবে, এবং ওরা আমাদের দেশের স্বার্থ বিরোধী কাজই করবে। কাজে আমরা যদি দেশকে ভালোবাসি, আমি সবাইকে বলবো আমাদের দেশকে যদি আমরা ভালোবাসি, সবাইকে এখন এক থাকা উচিত, জাতীয় ঐক্য নিয়ে চিন্তা করা উচিত। কোনো যার যার রাজনীতি সে করুন, যার যার আদর্শ নিয়ে সে করুন, যার যার রাজনীতি দলকে নিজেরা সংস্কার করে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু প্রতিপক্ষ না, মারামারি না। এখন আমি আপনাকে মারলাম তাই বলে যে আমি একটা ভোট বেশি পেলাম, নো। লোকজন আপনাকে সন্ত্রাসী হিসাবে আপনার ভোট দেবে না, কারণ লোকজন আর এগুলো চায় না, অশান্তি এগুলো চায় না। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে সবাই মিলেমিশে দেশের রক্ষার জন্য কাজ করুন। আর আপনারা তো শুনছেন, আপনারা ওই সকালে বলবেন একটা, বিকালে বলবেন একটা, সামনে বলবেন একটা, পিছনে বলবেন একটা, এটা হবে না। আপনারা মনে করছিলেন ডক্টর ইউনূস একবারে মানে কি বলবো, মানে খুব বোকা মানুষ। তো আপনারা তো সেদিন মিটিং এ দেখলেন, উনি বলছে ঠিক আছে, আপনারা কোনটা পছন্দ করেন এটা বলেন, কোনটা পছন্দ করেন না এটা বলেন, আর কোনটা পছন্দ করেন ওইটাও বলেন, আমি সবকিছু ইয়ে করে দেবো, অনলাইনে আমি দিয়ে দেবো, জনগণ দেখবে। কারণ এই দেশ তো জনগণেরই ভাই, আপনারা জনগণ নিয়ে খেলার আর সময় নাই। তো এই দেশ এরকম করতে করতে আজ 50, 53, 54 বছর হয়ে গেছে স্বাধীনতার। আপনারা খালি জনগণকে ধোকা দেন। আমি জানি রাজনীতিকরা দুনিয়াব্যাপী এসব কাম করে, আমি আমেরিকাতেও দেখছি, কিন্তু এতটা না। আমাদের দেশে যেরকম জনগণকে হাজার স্বপ্ন দেখাইয়ে আর ইলেকশনের পরে এদেরকে পাওয়াই যায় না। তো এই ধরনের এগুলো আর হবে না। আমাদের এই ছোট্ট দেশ, এখানে আপনারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে হবে, আমাদের দেশের স্বার্থের পক্ষে কথা বলতে হবে। কোনো বিদেশি শক্তির তোষামোদী করলে আপনারা জনগণের কাছে সমর্থন পাবেন না। জি, ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল HRM রুকনউদ্দিন আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এটা প্রতিপক্ষ বানানো যাবে না। রাজনীতি পরস্পর রাজনৈতিক চর্চার মাধ্যমে রাজনীতিকে আরো উন্নত করতে হবে, এবং রুকনউদ্দিন ভাইয়ের সাথে আমরাও নিশ্চয়ই একমত যে এই 21 শতাব্দীতে অনেক কিছুই লুকানো যায় না। রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব স্বপ্ন নিয়ে মানুষের কাছে যাবেন, তাদের পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাবেন, এবং মানুষ যদি সেটি গ্রহণ করে নিশ্চয়ই সেই রাজনৈতিক দলই আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। সেই বিশ্বাস রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে, এবং সরকারেরও বিবদমান যে রাজনৈতিক মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেটি
দ্রুত উন্নত করবার জন্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রুকনউদ্দিন মাহমুদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনায় বা বিভিন্ন বাহিনী পরিচালনায় দক্ষ রয়েছেন, তাদের মতো মানুষদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত সমাধানের পথ খুঁজে বের করবেন এবং জনগণকে এই যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেটি পূরণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।